জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নতুন সংবিধান প্রতিষ্ঠা প্রাথমিক লক্ষ্য জানালেন দলের আহ্বায়ক নাহিদ। তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, কক্সবাজারে বললেন সেনাপ্রধান। স্থানীয় নির্বাচনের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পরোয়ার। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় অনেকে, বললেন নূর। এবং রমজানের আগে বেড়েছে বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম, 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনে আন্দোলনে জয়ী হয়ে রাজনৈতিক দলে নাম লেখালো তরুণরা। আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক পার্টির। দলের আহ্বায়ক হলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। শফিকুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রধান দুইজনের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আর ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আত্মপ্রকাশের পরপরই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানান সদস্য সচিব আক্তার হোসেন। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। এদিকে দলের নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি। আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আত্মপ্রকাশের দিনেই 151 সদস্যের কমিটির ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি। আর এই অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে আত্মপ্রকাশ হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এই দল কতটা ভূমিকা রাখতে পারবে তা ভবিষ্যতই বলে দিবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনের ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যের বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইট ফর গ্লোরি বার্তাকে ধারণ করতে হবে। গতকাল কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেইন ড্রাইভ রেস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্ম এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের বিকাশ করতে পারেন। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন, আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই
ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল রাজবাড়ী শহরে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি। যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মা বাসা বেঁধেছে বলেও সমালোচনা করেন তিনি। বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনের আগে চাই। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন আগে করা। এই জন্য নির্বাচন আমরা চাই। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়। গতকাল গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত, আধিপত্য বেড়েছে। রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গত 6 মাসে সংস্কারের বাস্তবায়ন হয়নি, পুরনো ধারাতেই দেশ চলছে বলেও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। আমরা খুব মর্মাহত হয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলোর মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা, তাদেরকে যে ভাই তুমি ভালো হয়ে যাবা, তোমার চিকিৎসা হচ্ছে, দেশের বাইরে যাওয়া লাগবে না, এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখি নেই। আমাদের আগামী নির্বাচন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা ইতিমধ্যে বলেছি, এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দল এবং জোট করি নাই। আমরা চাই জনগণের যে আকাঙ্ক্ষা, বিকল্প একটা রাজনৈতিক শক্তি, সেই শক্তি হিসেবে, সেই দল হিসেবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রমজানের আগে বেড়েছে বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম। সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়ে গেছে বেগুন, শসা ও লেবুর দাম। আর বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। তবে কিছুটা সহনীয় পর্যায়ে আছে ছোলা, চিনি ও মুড়ির দাম। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান, কিন্তু সংযমের মাসের আগমনের আগেই বেড়ে গেছে সব ধরনের সবজিসহ ইফতারে ব্যবহার হওয়া পণ্যের দাম। ঠান্ডা লেবুর শরবতে রোজাদাররা ইফতার শুরু করবেন, তার জন্য গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা। কারণ কয়েকদিন আগেও যে লেবু বিক্রি হচ্ছিল 20 টাকা হালি, তা কিনতে এখন খরচ করতে হচ্ছে 80 টাকা। গত সপ্তাহে যে শসা ও বেগুন বিক্রি হয়েছে 30 টাকায়, এ সপ্তাহে তার দাম বেড়ে হয়েছে 80 থেকে 100 টাকা। তাই ক্রেতাদের মাথায় হাত। বাজারের থেকে কাঁচা বাজারের প্রাইসগুলো একটু বেশি। দ্রব্যমূল্যের দাম সবকিছু অতিরিক্ত। আগে আমরা শসা কিনতাম 60 টাকা, বর্তমানে ওইটা 100 টাকা দেশিটা, আবার অন্যটা 70 টাকা, 80 টাকা, সিমের বেশি 100 টাকা, এবং মাছের বাজার তো মানে বলাই যায় না, মাংস 750 টাকা। আমরা সরকার এই বিষয়ে যারা বাণিজ্য উপদেষ্টা আছে একটু গুরুত্ব দেওয়া উচিত। বেড়েছে খেজুরের দামও, তবে সহনীয় পর্যায়ে রয়েছে চিনি, ছোলা, মুড়ির দাম।
এবং খেজুর আগে ছিল 1200 টাকা, এটা এখন বর্তমান 1600 টাকা, মানে রমজান এখনো 2 দিন বাকি, এর মধ্যেই 400 টাকা বাড়াই দিয়েছে। এদিকে দাম বাড়ার তালিকায় আবারও যোগ হয়েছে মুরগি। গত সপ্তাহে 200 বিক্রি করছে, এই সপ্তাহে একটু বেশি বিক্রি করতেছে। ডিমের দাম না বাড়লেও তা কেনা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এমন অবস্থায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রমজান উপলক্ষে বাজারে যে তেল সংকট সহ যেসব সমস্যা রয়েছে আগামী 7 দিনের মধ্যে তার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। গতকাল সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিস্তিক শিল্প নগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। 7 দিনের মধ্যে খেজুর সহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, এবারের রমজানে সবকিছুর পর্যাপ্ত মজুদ রয়েছে। ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরে এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। বৈশ্বিক চাহিদা অনুযায়ী আধুনিক সব অনুষঙ্গ নিয়ে দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে অনুষ্ঠিত হয় বাণিজ্যিক এলাকা মতিঝিলে নবনির্মিত রেড ক্রিসেন্ট টাওয়ারের হস্তান্তর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মিজানুর রহমান দেওয়ান। সাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লঞ্জে অনুষ্ঠিত হয় কমার্শিয়াল ভবনটির হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতৃবৃন্দরা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত বলে মনে করেন ভবন মালিকগণ। আসলে আপনি এক সময় আমাকে বলবেন, আসলে সেটার স্বাদ আমরা এখন দেখছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা 15 তলা একটা বিল্ডিং হয়েছে মতিঝিলে, যেটার আজকে হ্যান্ডওভার সেরেমনি হলো। এটা আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রূপায়ণকে, যে এত জাঁকজমক একটা অনুষ্ঠান করেছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, ইট পাথর আর ধুলোবাড়ির শহরগুলো যখন থমকে দাঁড়ায় তখন দেশের বুকে সবুজের মাঝে গড়ে ওঠা আবাসন প্রকল্প নিয়ে রাজধানীর নগরবাসীর আস্থার প্রতীক রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। মতিঝিলের মতো জায়গায় বাণিজ্যিক এলাকায় আজকে আমরা যে প্রকল্পের উদ্বোধন করলাম, এটা আসলে সত্যিই আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে এরকম একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আমরা সেখানে করলাম। আসলে যেটা হচ্ছে যে আমরা রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং অ্যাজ এ রূপায়ণ গ্রুপ আমরা সবসময় কিন্তু চিন্তা করি যে আমরা নতুন কিছু মানুষের জন্য কি উপহার দিতে পারি। আমাদের যত চেষ্টা থাকে সব কিছু আসলে মানুষকে কেন্দ্র করে, নগর জীবনকে কেন্দ্র করে এবং পরিবেশকে কেন্দ্র করে। আমরা সবসময় চিন্তা করি ইট পাথরের এই নগরীকে আমরা কিভাবে আরও সুন্দর এবং নান্দনিকভাবে উপস্থাপন করব এবং মানুষের একটা বাসযোগ্য নগরীতে পরিণত করব। তারই চেষ্টা আমাদের ধারাবাহিকভাবে আজকের এই প্রকল্প। রূপায়ণের পক্ষ থেকে ভবন মালিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্য, যারা মালিক হয়েছেন, সেই স্বপ্ন নিয়ে আপনারা করেছেন, এখানে জায়গা কিনেছেন থাকার জন্য, আপনাদের এই স্বপ্ন সার্থক হোক। ভবিষ্যতে এখানে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, অনেকে শুনেছি আমি, আপনাদের সবার ইচ্ছা আল্লাহ কবুল করুন এবং সবাইকে আল্লাহ গ্রহণ করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ। রাজধানীর বুকে পর্যাপ্ত খোলা জায়গা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে আবাসন প্রকল্প উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার গুলি করে বাড়ি দখলের অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে। মিরপুর সি ব্লকের 16 নম্বর রোডের একটি বাড়ি দখলের চেষ্টা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক এই সভাপতি।
এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। জিএম শাহজাহানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। রাজধানীর মিরপুরে সি ব্লকে ১৬ নং রোডে ৬/১ বাড়িটি দখলের চেষ্টা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ব্যাপারী। এ সময় প্রকাশ্যে গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে গিয়াস। মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের সভাপতি থাকাকালীন ভবন নির্মাণ ও নিয়োগের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া ৬ নম্বর মসজিদ মাদ্রাসা মার্কেট কমপ্লেক্সে বরাদ্দের নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এমনকি এতিমদের খাবারের টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে গিয়াসউদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে। এই পুরাটা আমাদের জায়গার মধ্যে সে হলো তার ভবন তৈরি করে রাখছে। আমি এর আগে আমার পুরো বাড়িটা সে দখল করার পায়তারা করে, তখন হলো আমি তাকে বাধা দিতে গেলে আমাকে গুলি করে। আগের যে খাবার দাবার ছিল, আগের যে যা কিছু হতো এরা তো নিয়ে গেছে। বাড়ি খাসি আইলে মাদ্রাসা থেকে নিয়ে যেত, তারা ব্যক্তিগতভাবে খানা খাইত। তারা যে টাকাটা আগে কালেকশন করছে ওই টাকাটা তাদেরকে পুরো পাওয়া যায় না, এখন যেটা উঠে তারা পুরো পুরো ক্লিয়ার পাইতেছে। মিরপুর ৬ ও ৭ নম্বরে রয়েছে তার একাধিক বাড়ি। বোয়ালি বাজার সংলগ্ন গাজীপুরের কালিয়াকোর এলাকাতেও তার রয়েছে অঢেল সম্পদ। গ্যাস ব্যাপারী কিনছে এই জায়গা, আসাল নিশি গো। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সারা বাংলা। গাজীপুরের কালিয়াকোরে শতবর্ষী শফিপুর বাজারে ক্ষুদ্র ও হকার ব্যবসায়ীদের উচ্ছেদ বন্ধ, পুনর্বাসন এবং পুনরায় ব্যবসার সুযোগ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শফিপুর বাজারে ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেন তারা। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ব্যবসায়ী শাহেদ মেহরাজ, দেলোয়ার হোসেন, আবেদ আলী ও জসিম শেখ। ঢাকার কেরানীগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার বিচার ও ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমানের নেতৃত্বে মিছিলটি বের হয়। ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু করে খোলা মোড় নুরুন্ডি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহসভাপতি আসাদুজ্জামান রিপন, কাতালিয়া ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল আলম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। নরসিংদীর পলাশের খাস হাওলাপাড়া গ্রামে একটি মসজিদে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও মুসল্লিরা। উপজেলার গজারিয়া ইউনিয়নের খাস হাওলাপাড়া গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রমজান মিয়া, মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ জহিরুল হক সায়েম সহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে শরীফ আহমেদ টুলুকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বাচলের দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আয়োজনে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জসমিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি জহিরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান দীপু সহ জিয়া মঞ্চের নেতাকর্মীরা। ন্যায্য মূল্য না পাওয়ায় সাতক্ষীরায় মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। সেই সাথে পথে বসার উপক্রম প্রান্তিক কৃষকরা। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছেন অনেক কৃষক। কৃষকদের বাঁচাতে সাতক্ষীরায় টমেটো প্রসেসিং সেন্টারের স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে কৃষি বিভাগ। মেহেদি হাসান মারুফের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন
সঞ্জিতা হক। টমেটোর দাম হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার টমেটো চাষিরা। উৎপাদন খরচ তো দূরের কথা, সারাদিন টমেটো তুলেও হচ্ছে না একজন শ্রমিকের একদিনের মজুরি, ফলে মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। টমেটো বিক্রি করতে না পেরে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় পলাতক রয়েছে অনেক চাষি। এই সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ চাষিদের। আমাদের টমেটো বিক্রি করতেছি, এর কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না, 2 টাকা 3 টাকা করে বিক্রি করতেছি, কিন্তু বিক্রি করব যে মনিটরিং, জানি সরকারি একটা মনিটরিং বাজার কমিটি, বাজার নিয়ন্ত্রণ একটা সংস্থা আছে, তারাও দেখে না, বা কোনো এনজিও, কোনো কারাও, কোনো প্রতিষ্ঠান এদিকে আমাদের দেখে না। লাখ লাখ টাকা খরচ করি এই যে টমেটো লাগাই আমরা, এখন 2 টাকার দাম দিচ্ছে আমাকে, তো এর থেকে গরু ছাগলের খাওয়াই আমরা, ফেলাই দেই, তো আমরা তুলি আমরা বাজারে আর নেই, আমাকে 2 জনের দাম, তার দাম হলো 700 টাকা, আমরা কিভাবে তুলবো? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি হিমাগার বা টমেটো প্রসেসিং সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। সরবরাহ বেশি থাকার কারণে আমাদের কৃষকরা এবার কিছুটা দাম কম পেয়েছে, তো আমরা আশা করছি যে আমাদের যে এর পরবর্তীতে গ্রীষ্মকালীন টমেটো হবে, সেই টমেটো চাষ করে আমাদের কৃষকরা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। আর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে যেহেতু এখানে অনেক টমেটো চাষ হচ্ছে, আমরা যদি এখানে কোল্ড স্টোরেজ বা প্রসেসিং সেন্টার করতে পারি, তাহলে আমাদের কৃষকরা আরও ভালো দাম পাবেন। সাতক্ষীরায় এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। চাষিদের সংকট নিরসনে সরকারি সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। গাইবান্ধার সাঘাটায় উন্নয়ন সংস্থার উদ্যোগে দেলুয়াবাড়ি চরাঞ্চলের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় রক্তদাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাহী পরিচালক ফাহমিদুল ইসলামের মোল্লার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম, গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সাইদি সোহাগ, সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাদুল কবির রাঙ্গা সহ অনেকে। ফেঞ্চুগঞ্জে কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত শাখা। কুয়েত সিটির একটি হোটেলে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফুয়াদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিঠুন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসিরউদ্দিন খোকন, প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জোবায়েত ও সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, শাহেদ চৌধুরী, খলিল খান সহ অন্যান্য নেতারা। এবার চট্টগ্রাম সংবাদ। ডায়াবেটিক কোনো রোগ নয়, সচেতনতা ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়, তাই সচেতনতাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে সুধী সমাবেশ ও আদর্শ রোগীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা কথা বলেন। ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ শাহজাদা মোহাম্মদ এনাতুল্লাহ খান, সাধারণ সম্পাদক আলহাজ এস.এম. শওকত হোসেন কামরু ও যুগ্ম সম্পাদক ডক্টর পারভেজ হোসেন শরীফ, কোষাধ্যক্ষ এস.এম. জাফর সহ আরও অনেকে। ঈদকে সামনে রেখে নতুন ট্রেন্ড, গ্ল্যামার ও স্টাইলের এক অনন্য সমন্বয়ে চট্টগ্রামে একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত
ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন 4। এই বিশেষ ফ্যাশন শোটি বিউটাইন রিভাইভ প্রেজেন্টস ফ্যাশন অ্যান্ড বিয়ন্ড সিজন 4 শিরোনামে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের 10 জন শীর্ষ ডিজাইনার তাদের ডিজাইন প্রদর্শন করেন, যা দেশীয় ফ্যাশনের নতুন মাত্রা উপস্থাপন করে। শো এর প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিএল এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং বারকোট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। আকবর শাহ এলাকায় ফিরোজ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 100 বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। গতকাল জুমার নামাজ পর পূর্ব ফিরোজ শাহ এলাকাবাসীর উদ্যোগে মাটির মাঠ চাই বিষয়ক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। এ সময় বিক্ষোভকারীরা খেলার মাঠ পুনরায় উন্মুক্ত করে দেওয়ার দাবি সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন। প্রতিবাদ সভায় গোলাম কিবরিয়া গোলাপের সঞ্চালনায় মোহাম্মদ নূর উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ রাশেদ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ জ্ঞাননিধি বৌদ্ধ ভিক্ষুর মহাথেরো জাতীয় অন্ত্যেষ্টি রাউজান উপজেলার আধারমানিক গ্রামে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার রত্নশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন ডক্টর মৃদুল বড়ুয়া চৌধুরী। অনুষ্ঠানের আশীর্বাদক উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর বনশ্রী মহাথেরো সহ অন্যান্যরা। এবার খেলার সংবাদ। কিক বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশের নাইম আবারও ইন্টারন্যাশনাল মেডেল জয় করল বিদেশের মাটিতে। 16টি দেশের অংশগ্রহণে দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক ফ্রেঞ্চ কিক বক্সিং প্রতিযোগিতায় হেভিওয়েট ক্যাটাগরিতে বিজয়ী হন নাইম। দেশের বাইরে এ নিয়ে পরপর 3 বার আন্তর্জাতিক পদক জয় করলেন তিনি। দেশের জাতীয় খেলাগুলোতে বাংলাদেশ আনসার বাহিনীর হয়ে খেলতেন নাইম। সাভারের আশুলিয়ায় দক্ষিণ গাজীরচট এলাকায় আনোয়ারা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা আলী আজম, ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রসুলপুর ইউনিয়নের লতিফপুর যুব সংঘের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বেঙ্গল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খোকন একাদশ। খেলা শেষে আয়োজক কমিটি আবুল বাশার, মিলন আজাদ, সজীব বাসনি, শাকিল ও প্রবাসী আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। দর্শক, শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নতুন সংবিধান প্রতিষ্ঠা প্রাথমিক লক্ষ্য জানালেন দলের আহ্বায়ক নাহিদ। তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, কক্সবাজারে বললেন সেনাপ্রধান। স্থানীয় নির্বাচনের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পরোয়ার। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় অনেকে, বললেন নূর। এবং রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম, 7 দিনের মধ্যে নিয়ন্ত্রণের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। এশিয়ান নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সাথে থাকুন।